বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটি আমি জানি না, পৃথিবীতে কিন্তু এটি বিরল। এই যে ভোট না দেয়া থেকে মানুষের মধ্যে একজন খুব জন্ম নিয়েছে যে আমরা ভোট দিতে পারছি না, আমার তো সেই মানুষগুলো এখন অপেক্ষা করছে এবং এটির সংখ্যা কিন্তু 4 কোটি। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। একেবারে এই মুহূর্তে কি বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তার সক্ষমতা আছে যে আন্তর্জাতিক যে অর্থনীতি আছে, মানে যদি বলি ডলার ইকোনমি যেটা আছে, এটা পুরোপুরি IMF এবং বিশ্ব ব্যাংকের উপর বেস করে সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসার চেষ্টা করে, উন্নয়ন ব্যাংক, সেখান থেকে যদি কেউ কোনো সরকার বা কোনো দেশ বেরিয়ে আসার চিন্তা ভাবনা করে, মানে যেখানে মানে রোডস অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ নিয়ে চায়নায় টিকছে না, সেখানে বাংলাদেশের মতো রাষ্ট্র টিকতে পারবে? এর আগে তো নীতি পরিবর্তন করতে হবে যে আমি সুদভিত্তিক সুদে টাকা এনে দেশ চালাবো না, সুদ ছাড়া চালাবো। আমাকে তো সেই ডিসিশন আগে নিতে হবে, কারণ আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে তো বিদেশি সাহায্য নির্ভর বা বিদেশি কি বলে বিভিন্ন ঋণের উপর নির্ভর করে। যেমন IMF, আমরা তাকিয়ে থাকি IMF কখন টাকা দিবে, আমরা তাকিয়ে থাকি ADB কখন টাকা দিবে, আমরা তাকিয়ে থেকে বিশ্বব্যাংক কখন টাকা দিবে। এছাড়া তো আমাদের এই মুহূর্তে চলবে না। তো ভাই যেটি বলেছেন জামাত যদি সেটি পারে ভালো, আমরা আশা করতে চাই যদি তারা ক্ষমতায় আসে। বাট এই মুহূর্তে এটি একটি কষ্টকর ব্যাপার, কারণ আষ্টে পৃষ্ঠে আমাদের সুদ লেগে আছে। কিন্তু আমি ব্যাংকের টাকা রাখছি বা আপনি রাখছেন, সুদে ডাইরেক্ট আমরা ইন্টারেস্ট পাচ্ছি, সব মানুষ যেটা লেনদেন করে সবাই ইন্টারেস্ট দিতে হচ্ছে। সুতরাং এই মুহূর্তে এর থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। না, এই প্রশ্নটা ছিল একেবারে শাহরিয়ার ভাইয়ের কথার ভিত্তি করে। আর বেসিক প্রশ্ন আপনার কাছে শুরুতে যেটা বলতে চাচ্ছিলাম যে 1 নম্বর বিষয় যেটা হলো, এই প্রথম বাংলাদেশের নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ ছাড়া। তো এখানে একটা বড় ধরনের একটা কথা আছে, কথাখানি কতখানি বাস্তব সেটা আপনি বলতে পারবেন, যে এখানে আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ একটা ঘরানা থাকে আর এন্টি ইন্ডিয়ান একটা চিন্তা চেতনা থাকে। এইবারই প্রথম যে এন্টি আওয়ামী প্লাস এন্টি ইন্ডিয়ান দুইটা দলের মধ্যে নির্বাচন হচ্ছে, এই জায়গাটা কিভাবে পর্যালোচনা করবেন? এখন ধরুন গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই করেছি বিএনপি জামাতে, দুটি ছিল সবচেয়ে বড় ফোর্স। এখন রাজনৈতিক বাস্তবতায় ধরুন এরা তো প্রায় 20 বছর বোধহয় অ্যালায়েন্স ছিল, একসাথে ছিল, একসঙ্গে ছিল। ভাই যেটি বলেছেন 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে তো জামাতের 2 জন মন্ত্রীও ছিলেন এবং জামাতের সঙ্গে আদর্শিক ঐক্য না হলে নির্বাচনী সমঝোতা তো সবসময় ছিল। কিন্তু এবার তো আর ওই অর্থে প্রতিপক্ষ নাই, কারণ আমরা জানি যে বিএনপির বড় প্রতিপক্ষ আওয়ামী লীগ। সেই নির্বাচনটা কীরকম প্রতিযোগিতামূলক হবে? অবশ্যই প্রতিযোগিতামূলক হবে এই কারণে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কারণ গত 15.5 বছরে নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে। একটি জেনারেশন ভুলে গেছে যে নির্বাচন আসলে কি, বাট আবার সেই জেনারেশন এবার যাতে ভোট দিতে পারে সেই জন্য তারা চেষ্টা করছে। আমি একটি টার্ম ইউজ করি যে ভোটের ক্ষুধা আছে একটা। এখন ধরুন যাদের বয়স 38 থেকে 42 বা এরকম বয়স যাদের, তারা কিন্তু কোনোদিন ভোট দেয় না। তারা যখন ভোটার হয়েছে তারপর থেকে বাংলাদেশে কোনো নির্বাচন নেই কিন্তু। এবং আপনি দীর্ঘদিন মাঠের সাংবাদিক, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, ভাইও নিশ্চয়ই খোঁজখবর রাখেন, শুধু পার্লামেন্ট নির্বাচন না, স্থানীয় সরকার কোনো নির্বাচন ছিল না, তারপর ট্রেড বডির কোনো নির্বাচন ছিল না, প্রফেশনাল বডির নির্বাচন ছিল। আমরা যখন সাংবাদিকতা শুরু করি, আমি 90 দশকের শুরুতে, এই যে আপনাদের অফিসে আশপাশেই সব অফিস, এই যে BMA অফিস, বিশাল নির্বাচন, আওয়ামী লীগ প্যানেল একটি, জাতীয়তাবাদী প্যানেল একটি, সব সময় এটা দেখি, যেমন বিএনপি জামাত মিলে একটা প্যানেল দিত। উৎসবমুখ নির্বাচন হতো, প্রত্যেকটা প্রার্থী ভোটারদের কাছাকাছি যেতেন, এক ধরনের জবাবদিহিতার সৃষ্টি হতো। তারপর দেখুন একটু ডান দিকে গেলেই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, সেখানেও এক প্রতিযোগিতা পূর্ণ নির্বাচন ছিল। মানুষ বসে থাকতো যে কে জিতেন এবং প্রত্যেকটা নেতাদের নাম কিন্তু সাধারণ মানুষ জানতেন, মুখস্থ হয়ে যেত এত। তারপরে FBCCI নিশ্চয়ই আপনার মনে আছে, তারপরে DCCI ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। কিন্তু আমরা এখন দেখলাম কি একটি পর্যায়ে তেজগাঁও থেকে বলে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, অমুকে FBCCIর সভাপতি, অমুকে BMPর সভাপতি, BM-এর সভাপতি, অমুকে ইঞ্জিনিয়ার সভাপতি। এই যে ভোট না দেয়া থেকে মানুষের মধ্যে একজন খুব জন্ম নিয়েছে যে আমরা ভোট দিতে পারছি না, আমার তো সেই মানুষগুলো এখন অপেক্ষা করছে এবং এটির সংখ্যা কিন্তু 4 কোটি বা তারও বেশি হতে পারে। তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন ভোট দিবেন। সুতরাং এখন যে টুকটাক ঝামেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, কিলিংও হচ্ছে, কিন্তু ভোট যত আর ঘনিয়ে আসবে, ধরুন 21 তারিখ বোধহয় আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, ক্যাম্পেইন শুরু হবে 21 তারিখ। এরপর থেকে বিএনপি বলুন, জামাত বলুন, অন্যান্য যে দল আছে,
সবাই এই নেতা কর্মীরা কিন্তু ভোটে ঝাঁপিয়ে পড়বে। এই দ্বন্দ্ব সংঘাত আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটা কমে আসবে। আর যদি কমে নাও আসে, নির্বাচন ছাড়া তো আপনার কোনো বিকল্প নেই। আপনাকে দেশটিকে যদি গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হয়, যে গণতন্ত্রহীন আমরা ছিলাম দীর্ঘদিন, তো নির্বাচন ছাড়া তো আপনার কোনো উপায় নেই। আপনি দেখুন আজকে দেশে কোনো বিনিয়োগ নেই, কারণ এটি স্থিতিশীল সরকার নাই। এই সরকার কতদিন ক্ষমতায় আছে সেটি কিন্তু মানুষ জানে না। এই কারণে কিন্তু কেউ বিনিয়োগ করছে না। এটা স্থিতিশীল সরকার চাই। এবং এই বিনিয়োগ না থাকার কারণে কোনো কিছু, কল কারখানা কিচ্ছু কিন্তু হচ্ছে না। এবং এর ফলে বিরাট একটি জনগোষ্ঠী, আমরা কিন্তু একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি। প্রচুর কর্মক্ষম মানুষ আছে এখানে। আপনি দেখবেন 4 স্টল করে 200 ছেলে দাঁড়ায় যায় চা খাচ্ছে। আমরা কিন্তু দেখি এই দৃশ্যগুলো, কিন্তু কাজ নাই, অনেক কাজ নেই, চাকরি নেই। সুতরাং দেশকে স্থিতিশীল করতে হলে আমরা নানা ন্যারেটিভ তৈরি করি যে দেশে খুব সন্ত্রাস চলছে, মানুষ কিলিং হচ্ছে। এখন হচ্ছে, আগে যে হয়নি তা নয়, বাট সেটিকে আমি জাস্টিফাই করতে চাই না। বাট একটা স্থিতিশীল সরকার আসলে জনগণের ভোটে, রাতের ভোটে না, দামি ভোটে না, আমি আর তুমি এই ভোটে না, একটা নির্বাচনের মধ্যে একটা নির্বাচন হলে দেশের অনেক চেহারা পাল্টে যাবে আমি মনে করি। এবার নির্বাচনে কোন কোন ফ্যাক্টরগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? আমি যদি আপনাকে একটা কথা বলি, যে আওয়ামী লীগ আমলে যে ফেসিজম কায়েম করা হয়েছিল, এই যে আপনি বললেন যে ট্রেড বোর্ডের নির্বাচন থেকে শুরু করে কোনো নির্বাচনই ছিল না, সেটা এই যে মানুষের যে ক্ষোভটা, এই ক্ষোভটা মূলত আওয়ামী লীগের উপরে এবং আরেকটা বিষয় সরাসরি যদি বলি ভারতের উপরে মানুষ ছিল। গেল যে কোনো সময় চাইতে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন তুঙ্গে। তো 1 নাম্বার, 2 নাম্বার এন্টি আওয়ামী সেন্টিমেন্টও আছে। আর ফেসিবাদ বিরোধী যে চিন্তা চেতনা মানুষের মধ্যে, সেটা অনেক বেশি স্ট্রং। এই বাস্তবতায় আসলে নির্বাচনের মাঠে এগুলো ফ্যাক্টর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? অবশ্যই যে দল আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, বাট আমি রাতে সাক্ষাৎ করে প্রকাশ করলাম না, আবার দিনে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললাম না, এরকম না। যেমন জেনুইন আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু এই যে যমুনা গঙ্গা চুক্তি, ফারাক্কা বাঁধ নিয়ে তিনি কিন্তু জাতিসংঘ পর্যন্ত গিয়েছিলেন, সাহস নিয়ে, অকুত ভয়ে তিনি ছিলেন। এরকম যারা মেন করবে যে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, কারণ আপনি দেখুন মানুষের সেন্টিমেন্টটা কি। ধরুন আমাদের সেখানে গণতন্ত্র হত্যা করা হয়েছে, ভারত কিন্তু একটি কথা বলেনি, বাট এখন কিন্তু বলছে যে আমাদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা চাই। নাম্বার 2, সর্বশেষ উদাহরণ হচ্ছে আমাদের যে শহীদ হাদি, তার জানাজাটি আপনি নিশ্চয়ই দুজনে ফলো করেছেন। এগুলো কিন্তু সব আধিপত্যবাদ বিরোধী যে মানুষ, যে তরুণ সমাজ, এখানে কিন্তু সবাই তারা গিয়েছে। এবং আরও একটি যোগ করি যে মোস্তাফিজকে কেন্দ্র করে, আমাদের দেশে একজন সুপারস্টার বলি আমরা তাকে, তার খেলা দেখার জন্য আমরা অপেক্ষা করি। তাকেই নিয়ে যে ভারতে যে নাটকটি হলো, যে অমানবিক একটা কাজ হয়েছে, অমানবিক, তাকে বাদ দিয়েছে। আপনি দেখুন সেখানে প্রতিদিন মুসলমানরা নির্যাতিত হয়। ফ্রিজে গরুর মাংস থাকতে পারে, এই সন্দেহে মানুষ পিটিয়ে হত্যা করা হয়। বাংলাদেশে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আপনি দেখেন, আগুন দেওয়া হয়েছে। সেটি নিঃসন্দেহে নিন্দনীয়, এবং এর সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়। ভারতে যে মুসলমানদের প্রতিনিয়ত, এবং সেটি কিন্তু আজকে না, ভারতে এই মৌলবাদী শক্তি কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতায়, এবং তার সঙ্গে আওয়ামী লীগ গাছছড়া বেঁধেছিল। তারা প্রতিদিন মুসলমানদের কোনো না কোনোভাবে নিগৃহীত করে, মারে, মেরে ফেলে, অপমান অপদস্থ তো আছেই। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম কাহিনীকে আমরা শুনিনি। এখানে যদি একজন হিন্দুকে, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটি আমি জানি না, পৃথিবীতে কিন্তু এটি বিরল। নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা, আমার সবারই অভিজ্ঞতা আছে। আমাদের হিন্দু বন্ধুবান্ধব আছে, প্রতিবেশী আছে, আমাদের সাথে কত ভালো সম্পর্ক। আমরা অন্য ধর্ম এগুলো চিন্তাই করি না। তার ধর্ম সে পালন করে, আমার ধর্ম আমি পালন করি।